প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ভিডিও লেকচারটি হতে যাচ্ছে জটিল যৌগের সংকরায়ন নিয়ে। তো জটিল যৌগের সংকরায়নের আগে একটু প্রিভিয়াস ক্লাসের কিছু কথাবার্তা আমরা একটু রিপিট করবো এখন, কারণ এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম সন্নিবেশ সংখ্যার উপর ভিত্তি করে আমরা জটিল যৌগগুলোর আকৃতিকে অনুমান করতে পারি, তাই তো? যেখানে দেখেছিলাম সন্নিবেশ সংখ্যা 6 হলে গঠনটা হয় অষ্টকতলীয়, 5 হলে ত্রিভুজীয় দ্বিপিরামিড এবং 4 হলো 2 ধরনের আকৃতি ধারণ করতে পারে। একটা হচ্ছে চতুস্তলকীয়, অন্যটি হচ্ছে সমতলীয় বর্গাকার। চতুস্তলকীয় কখন হবে? যখন সংকরায়ন হবে sp3। সমতলীয় বর্গাকার কখন হবে? যখন সংকরায়ন হবে sp2d বা dsp2। তারপর আমরা এই আকারগুলো সম্পর্কে একটু দেখেছিলাম। এই যে চতুস্তলকীয় আকারটা কেমন ছিল? এই আকৃতির। সমতুল্য বর্গাকার ছিল এই আকৃতির, ত্রিভুজীয় দ্বিপিরামিড ছিল এই আকৃতির, অষ্টকতলীয় ছিল এই আকৃতির। তো এগুলো হচ্ছে মাথায় না রেখে সামনে কখনোই প্রসিড করবে না, কারণ এগুলো ছাড়া হচ্ছে আমার যে জটিল যৌগের সংকরায়নটা রয়েছে সেগুলো তোমরা বুঝতে পারবে না। সো এগুলো একটু মাথায় রাখো। দেন আরেকটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে আমরা জানি কোনো একটা লবণকে যদি আমরা জলীয় যৌগনে আয়নিত করি, সে হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নে সেপারেট হয়ে যায়, রাইট? এই যে ক্যাটায়ন এবং অ্যানায়নে যে সেপারেট হয় সেটা আসলে কিভাবে হয়, কিভাবে লিখতে হয়, অর্থাৎ অর্থাৎ কোনো একটা লবণ থেকে আয়ন কিভাবে লিখতে হয় সেটাও কিন্তু আমরা দেখে এসেছিলাম। কিরকম ছিল? প্রথম পার্টটা ক্যাটায়ন থাকে, দ্বিতীয় পার্টটা অ্যানায়ন থাকে, রাইট? তো প্রথম যে ক্যাটায়নের পার্টটা থাকে তাকে আমরা A+ হিসেবে লিখি, পরের পার্টটুকু অ্যানায়ন, তাই আমরা B- হিসেবে লিখি। দেন দ্বিতীয় পার্টের নিচের সংখ্যাটি প্রথম পার্টের চার্জ হয় এবং প্রথম পার্টের নিচের সংখ্যাটি দ্বিতীয় পার্টের চার্জ হয়। আর প্রথম পার্টের নিচের সংখ্যাটি প্রথম পার্টের মোল সংখ্যা, দ্বিতীয় পার্টের নিচের সংখ্যাটি দ্বিতীয় পার্টের মোল সংখ্যা। এভাবেই কিন্তু আমরা আয়নিতগুলো করে থাকি, রাইট? দেন আমরা জটিল যৌগের দুইটা টাইপ পড়েছিলাম, তাই তো? টাইপ 1, টাইপ 2। টাইপ 1-এ দেখেছিলাম প্রথম যে পার্টটুকু থাকে সেটা হচ্ছে ক্যাটায়ন, এই যে পার্টটুকু এটি হচ্ছে ক্যাটায়ন, আর দ্বিতীয় যে পার্টটুকু থাকে সেটা ছিল আমাদের অ্যানায়ন, রাইট? আর টাইপ 2-তে দেখেছিলাম যে প্রথম পার্টটুকু রয়েছে সেটা ছিল আমাদের ক্যাটায়ন আর দ্বিতীয় পার্টটুকু ছিল আমাদের অ্যানায়ন। দেন আমরা দেখেছিলাম স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে যে হচ্ছে প্রথম পার্টটা থাকে তাকে আমরা কি বলতাম? কেন্দ্রীয় ধাতব আয়ন। আর এইখানে সাথে যে প্রথম ব্র্যাকেটের ভেতরে থাকে তাকে আমরা বলতাম লিগ্যান্ড, তাই তো? সিমিলার হইতে এখানে যেটা আছে প্রথম পার্টটাকে আমরা বলতাম ক্যাটায়ন, আর স্কোয়ার ব্র্যাকেট যেটা আছে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে প্রথম যে পরমাণুটা থাকে তাকে আমরা বলতাম কেন্দ্রীয় ধাতব আয়ন, এবং এইখানে এই পার্টটুকু ছিল আমাদের লিগ্যান্ড, তাই তো? তো এখন যদি আমরা চাই তাকে আয়নিত করতে জলীয় যৌবনে, আমরা কিভাবে আয়নিত করতে পারবো? খুবই সিম্পল। এই যে এইখানে লাল কালার পোর্শনটা হচ্ছে প্রথম পার্ট, অর্থাৎ ক্যাটায়নিক পার্ট, আর এটা হচ্ছে অ্যানোনিক পার্ট। সিমিলার হইতে এইখানে হচ্ছে এটা ক্যাটায়নিক পার্ট, এটা হচ্ছে আমাদের অ্যানোনিক পার্ট, তাই তো? সো এখন যদি যাই সিমিলারলি আগের রুল, এই রুলটা ফলো করে কিন্তু আমরা এখানে আয়নিতটা করে ফেলতে পারি। কিরকম দেখো, এখানে আমি কি করেছি? প্রথম পার্টটাকে প্লাস লিখেছি, পরের পার্টটুকুকে মাইনাস লিখেছি, তাই তো? তো দেখো এখানে দ্বিতীয় পার্টের নিচে 3 রয়েছে যেটা যাবে প্রথম পার্টের চার্জ সংখ্যা হিসেবে, প্রথম পার্টের নিচে মনে মনে 1 রয়েছে যেটা যাবে দ্বিতীয় পার্টের চার্জ হিসেবে, রাইট? দ্বিতীয় পার্টের নিচে 3 রয়েছে, তো দ্বিতীয় পার্টের যে মোল সংখ্যা সেটা হবে 3, এবং প্রথম পার্টের নিচে মনে মনে 1 রয়েছে বা কিছু নেই, তাই হচ্ছে তার মোল সংখ্যাও কিছু লিখলাম না, বা মনে মনে 1 ছিল বলতে পারি। সেম ওয়েতে এখানে চাইলে টাইপ 2 এর যে আয়োনাইজেশনটা সেটাও করতে পারি। দেখো পানিতে যদি তাকে দেই বা জলীয় যৌবনে যদি রাখি, এখানে দেখো প্রথম পার্ট প্লাস লিখেছি, দ্বিতীয় পার্ট অ্যানোনিক পার্ট তাই মাইনাস লিখেছি। প্রথম পার্টে যে চার্জ সেটা যাবে দ্বিতীয় পার্টের মাথার উপর, এই যে লিখলাম। আর দ্বিতীয় পার্টের নিচে যে সংখ্যাটি রয়েছে এটা যাবে হচ্ছে প্রথম পার্টের মাথার উপর, অর্থাৎ এখানে কিছু নেই তাই +1 বা কিছু লিখলাম না। আর এখানে 3 রয়েছে, এই 3 যাবে তার সামনে, আর এখানে তার যেহেতু কিছু নেই তার মূল সংখ্যাও কিছু হবে না। সো এভাবে চাইলে আগের মতোই আমরা আয়োনাইজেশনটা বা আয়নিতটা করে ফেলতে পারি। দেন আমরা লিগ্যান্ড সম্পর্কিত কিছু কথাবার্তা বলেছিলাম, তাই না? সবল ক্ষেত্র লিগ্যান্ড এবং দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড। দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড যেন কারা ছিল? দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড হচ্ছে আসলে হ্যালোজেন সমূহ, হাইড্রোক্সাইড এবং পানি, তাই তো? বা বলতে পারি সবাই দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড, শুধুমাত্র নাইট্রোজেন লেটার যেখানে আছে সেটা হচ্ছে সবল ক্ষেত্র লিগ্যান্ড, আর সিওটা হচ্ছে সবল ক্ষেত্র লিগ্যান্ড। তো শর্টকাটে এভাবে মনে রাখা যায়, দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড সবাই, আর সবল ক্ষেত্র লিগ্যান্ড হচ্ছে তারাই যাতে হচ্ছে এন লেটারটা থাকে, এবং কার্বনিল বা সিওটা হচ্ছে সবল ক্ষেত্র লিগ্যান্ড। তো দেখেছিলাম সবল ক্ষেত্র লিগ্যান্ড থাকলে যৌগলায়ন হয়, আর দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড থাকলে যৌগলায়ন হয় না। যৌগলায়ন জন্য কি ছিল? এই যে এখানে অযুগ্ম অবস্থায় থাকে, বাট সবল ক্ষেত্র লিগ্যান্ডের উপস্থিতিতে তারা জোড়া লেগে যায়, অর্থাৎ তারা যুগ্ম অবস্থায় থাকে। আর দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড থাকলে এই যুগ্ম অবস্থাটা সৃষ্টি
হয় না। তো আমরা এতগুলো জিনিস কেন পড়েছি? আমরা এতগুলো জিনিস পড়ার পেছনে যে কারণটা ছিল, সেটি হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করা। আজকে মেইনলি আমরা ৫ টা প্রবলেম সলভ করব। ৫ টা প্রবলেম সলভের মাধ্যমে আমরা যত ধরনের জটিল যৌগের সংকরণ হতে পারে, সেগুলো পড়ে ফেলার চেষ্টা করব। তো মেইনলি এক্সামে আমাদের এই কোয়েশ্চেনগুলোই হচ্ছে এসে থাকে। তাই হচ্ছে এই কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আমি একটু আগের যে পড়াশোনাগুলো ছিল, তা একটু প্রথম ৫ মিনিটে রিপিট করে ফেলেছি। সো এখন চলো এই যে প্রবলেমগুলো আছে, যেগুলো তোমার সিকিউতে আসে, সেগুলো আমরা একটু সলভ করে আসি। তো এখানে একটা জটিল যৌগ দেওয়া আছে। আর এই জটিল যৌগতে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আয়রন বা Fe, রাইট? এগুলো কিন্তু আমরা আগে পড়ে এসেছি। তো এখানে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে এই যে জটিল যৌগটি আছে তার সংকরায়ন এবং গঠন যোজনী বন্ধন তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে। তো এটি আসলে কিভাবে সলভ করা যায় সেটি এখন আমরা দেখব। আর এটি সলভ করার জন্য যা, যা লাগবে তা কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে পড়ে এসেছি। সো চলো শুরু করা যাক। তো এটি সলভ করার জন্য প্রথম যে কাজটি সেটি হচ্ছে এই যে জটিল যৌগটা আছে তাকে হচ্ছে জলীয় দ্রবণে সে কিভাবে আয়নিত হবে সেটা লিখতে হবে। তো এটা কিন্তু আমরা আগে পড়ে এসেছি যে প্রথম পার্ট যেটা থাকে সেটা হচ্ছে ক্যাটায়ন পার্ট এবং দ্বিতীয় যে পার্টটা আছে সেটা হচ্ছে অ্যানায়নের পার্ট, রাইট? সো এটাকে যেন আমরা কিভাবে লিখতাম, এটাকে আমরা ভাঙিয়ে এভাবে লিখতে পারতাম যে প্রথম পার্টটা যেটা আছে তাকে আমরা প্লাস হিসেবে লিখব এবং দ্বিতীয় পার্ট যেটা আছে তাকে আমরা এভাবে মাইনাস হিসেবে লিখব, রাইট? সেটা আমরা করেছি। তারপর যেটি করতে হতো যে প্রথম পার্টের নিচে যেটি আছে সেটা যাবে দ্বিতীয় পার্টের মাথায় চার্জ হিসেবে, আর অন্যদিকে দ্বিতীয় পার্টের নিচে মনে, মনে যেটা আছে সেটা যাবে প্রথম পার্টের চার্জ হিসেবে। যেহেতু এখানে কিছু নেই অর্থাৎ মনে, মনে 1 রয়েছে, তাই প্রথম পার্টের উপরে চার্জ আমরা কিছু বসাবো না বা বলতে পারি চার্জ 1 ই থাকবে, রাইট? আশা করি এতটুকু মনে আছে। দেন যে কাজটি করতে হতো প্রথম পার্টের নিচে যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে প্রথম পার্টের মূল সংখ্যা অর্থাৎ এই ক্ষেত্রে 3। অন্যদিকে দ্বিতীয় পার্টের নিচে মনে, মনে কত আছে? 1 আছে, তাই দ্বিতীয় পার্টের এইখানে হচ্ছে আমরা মূল সংখ্যা কত বসাবো? 1। আর 1 বসানো যে কথা, না বসানো একই কথা। তো এটা হচ্ছে আমাদের আয়নিত ফর্ম। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। তো তোমরা যখনই কোনো একটা জটিল যৌগের সংকরায়ন যোজনী বন্ধন তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করবে, প্রথম কাজ হচ্ছে কেন্দ্রীয় ধাতব আয়নের জারণ মান নির্ণয় করে ফেলা। তো এখানে কেন্দ্রীয় ধাতব আয়ন কোনটি? এখানে কেন্দ্রীয় ধাতব আয়ন কিন্তু হচ্ছে আয়রন, তাই তো? সো আয়রনের জারণ মান আমাদের এখানে বের করতে হবে। তো চলো আয়রনের জারণ মানটা বের করা যাক। ধরে নিচ্ছি যে এখানে আয়রনের জারণ মান হচ্ছে Z। আর সবসময় মনে রাখবে যখনই হচ্ছে কেন্দ্রীয় ধাতব আয়নের জারণ মান নির্ণয় করবে তখন দেখবে হচ্ছে এই যে স্কোয়ার বক্সের যে আয়নটা আছে আয়ন থেকে হচ্ছে আমাদের জারণ মানটা বের করতে হবে। আমরা কিন্তু এই যে জটিল যৌগতে না বের করে জারণ মান আমরা কোত্থেকে বের করব? আমরা বের করব আয়ন যেটা আছে অর্থাৎ কোঅর্ডিনেশন স্ফিয়ার বা স্কোয়ার ব্র্যাকেট যেটি আছে সেখানে আমরা আয়নিত করার পর যে পার্টটুকু লিখেছি সেখান থেকে হচ্ছে আমরা জারণ মানটা বের করব। তো চলো জারণ মানটা বের করা যাক। তো এইখানে আয়রনের জারণ মানকে আমরা Z ধরে নিয়েছি, রাইট? তো জারণ মান যেন আমরা কিভাবে বের করতাম? আমরা সিম্পলি জারণ মান যখন বের করতাম তখন এখানে যে, যে মৌলগুলো রয়েছে তাদের যে জারণ মানের যোগফল সেটা হবে তার চার্জের সমান, রাইট? এভাবে বের করতাম। তো চলো এটাই এখন আমরা করি। এখানে যেহেতু আয়রনের জারণ মানকে Z ধরে নিয়েছি তাই Z লিখেছি। আর অন্যদিকে সায়ানাইড একটার জন্য জারণ মান হচ্ছে -1। আর যেহেতু সায়ানাইড 6 টা যুক্ত রয়েছে অর্থাৎ Cn 6 টা যুক্ত রয়েছে তাই আমরা 6 দিয়ে গুণ করেছি। আর মোট চার্জ কত? -3, তাই এখানে আমরা -3 লিখেছি। তো এতটুকু যদি তোমরা হিসাব নিকাশ করো তখন Z এর মান পাবে +3। অর্থাৎ এই ক্ষেত্রে আয়রনের জারণ মান হচ্ছে +3। বা বলতে পারি কেন্দ্রীয় ধাতব আয়নের জারণ মান হচ্ছে +3। এই পার্টটুকু কিন্তু সবসময় করে নিতে হবে। তারপরের পার্ট যেটা সেটা হচ্ছে যে জারণ মানটা পেয়েছি কেন্দ্রীয় ধাতব আয়নের যে জারণ মানটা পেয়েছি অর্থাৎ এই ক্ষেত্রে +3 পেয়েছি সেই আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় ধাতব আয়ন হচ্ছে আয়রন আর তার জারণ মান কত পেয়েছি? তার জারণ মান পেয়েছি 3 অর্থাৎ আয়রন 3 এর ইলেকট্রন বিন্যাস আমাদের এই ক্ষেত্রে করতে হবে। সো আয়রন 3+ এর ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের প্রথমে আয়রনের ইলেকট্রন বিন্যাস করতে হবে, রাইট? আর আমরা সবাই তো জানি আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26 অর্থাৎ তার ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2, রাইট? এবং তার থেকে যদি 3টা ইলেকট্রন সরিয়ে নিই তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসের কাঠামোটা এরকম থাকে। অর্থাৎ 3d তে 5টা ইলেকট্রন থাকবে এবং 4s এ 0 ইলেকট্রন। তো এতটুকু পার্ট প্রথমে করে নিতে হবে। তারপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে 3d 4s এবং 4p অরবিটালগুলো লিখতে হবে। কি বলতে চাচ্ছি? এখানে সবসময় জটিল যৌগের যখনই হচ্ছে তোমরা সংকরায়ন করবে অটোমেটিক্যালি 3d 4s এবং 4p যে উপশক্তি স্তর আছে সেখানে ইলেকট্রন থাকুক বা না থাকুক সেটা লিখতে হবে। কি বললাম? জটিল যৌগের সংকরায়ন লিখার টাইমে সবসময় 3d 4s এবং 4p লিখে রাখবে। 4p তে ইলেকট্রন না থাকলেও 4p 0 দিয়ে লিখে রাখবে। দেন যেটি করবে এই যে 3d যেটি আছে 3d কে এভাবে লিখবে এবং
4s উপশক্তি স্তর যেটি আছে সেটিকে লিখবে, লিখে তাদের অরবিটাল যেগুলো সম্ভব সেগুলো লিখে ফেলা। কিরকম একটু খেয়াল করো, এখানে 3d তে তার অরবিটাল কয়টা? 5টা, সেই 5টা অরবিটাল আমরা লিখেছি। আর অন্যদিকে 4s এর অরবিটাল কয়টা? 4s উপশক্তি স্তরের অরবিটাল একটাতে আমরা একটা লিখেছি। আর এইদিকে যেহেতু 3d তে 5টা ইলেকট্রন ছিল, সেই 5টা ইলেকট্রন এখানে দিয়েছি। আর 4s এ যেহেতু কোনো ইলেকট্রন নেই, সেই 4s ইলেকট্রন আমরা 0 রেখেছি, রাইট? দেন যে কাজটি করতে হবে, হুন্ডের নীতি ফলো করে আমাদের এই অরবিটালগুলোর ইলেকট্রন প্রবেশ করাতে হবে। যেমন এখানে 3d5 এ কয়টি ইলেকট্রন রয়েছে? 5টি। সো হুন্ডের নীতি অনুযায়ী একটা, একটা করে আগে অরবিটাল ইলেকট্রন ঢুকবে, দেন যোগলায়ন হবে, তাই তো? সেখানে যেহেতু 5টা ইলেকট্রন আছে, একটা, একটা করে 2টা, 3টা, 4টা, 5টা ইলেকট্রন ঢুকলো। যদি 6টা থাকতো, 7টা থাকতো, দেন আমরা হুন্ডের নীতি মেনে, মেনে এখানে প্রবেশ করাতাম। বাট আপাতত যেহেতু 5টাই রয়েছে ইলেকট্রন, তাই আমরা 5টা এখানে প্রবেশ করালাম। আর অন্যদিকে 4s এ তো ইলেকট্রন নেই, তাই প্রবেশ করানোর কিছু নেই। আর কি বলেছিলাম? 4p আমাদের লিখতে হবে, রাইট? বলেছিলাম যে 4p টা আমাদের লিখতে হবে। সেই 4p অরবিটালটাও এখানে লিখে রাখলাম। আর মনে রাখবে এখানে 4p উপশক্তি স্তরে আমাদের কয়টা অরবিটাল রয়েছে? 4p উপশক্তি স্তরে কিন্তু 3টা অরবিটাল, তাই এখানে 3টা অরবিটাল দেখিয়েছি। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছ। দেন যে কাজ সেটা হচ্ছে দেখতে হবে আমাদের কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে যে লিগ্যান্ডটি যুক্ত আছে, এই যে কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে যে লিগ্যান্ডটি যুক্ত আছে, অর্থাৎ এই ক্ষেত্রে সায়ানাইড, সে কি সবল ক্ষেত্র লিগ্যান্ড নাকি দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড? তো এখানে দেখতে পাচ্ছি সায়ানাইড হচ্ছে আমাদের সবল ক্ষেত্র লিগ্যান্ড, কারণ তাতে অ্যান লেটারটি রয়েছে, রাইট? তো সবল ক্ষেত্র লিগ্যান্ড কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে যুক্ত থাকলে যেন কি হয়? যোগলায়ন হয়, রাইট? আমরা কিন্তু পড়ে এসেছি। সো এই ক্ষেত্রে যোগলায়ন করার টাইমে আমাদের যেটা করতে হবে সেটা একটু খেয়াল করো। এখানে টোটাল 3d এবং 4s এ মোট যতগুলো ইলেকট্রন থাকবে সবগুলোকে যোগলায়ন করে আমরা 3d তে বসাবো। আমি কথাটি আবার রিপিট করছি। 3d এবং 4s উপশক্তি স্তরে মোট যতগুলো ইলেকট্রন থাকবে সবগুলোকে যোগলায়ন করে বা জোড়া লাগিয়ে আমরা 3d তে বসাবো। কিরকম একটু খেয়াল করো। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছ 3d তে 5টা ইলেকট্রন রয়েছে এবং 4s এ কোনো ইলেকট্রন নেই। অর্থাৎ এখানে মোট ইলেকট্রন 3d এবং 4s মিলিয়ে আছে আমার কাছে 5টা ইলেকট্রন। সো ওই 5টা ইলেকট্রনকে জোড়াবদ্ধ অবস্থায় আমার 3d তে বসাতে হবে। এটাই হচ্ছে যোগলায়ন। তো এখানে দেখো মোট 5টা ইলেকট্রন রয়েছে না? সো 2টা, 4টা এবং 5 নাম্বার ইলেকট্রনে তো জোড়া লাগানোর আর অবস্থা নেই, কারণ ইলেকট্রন আছেই হচ্ছে 5টা, রাইট? যদি হচ্ছে 6টা থাকতো তাহলে এখানে জোড়া লাগিয়ে বসাতে পারতাম। সো আপাতত যেহেতু 5টাই আছে, সো 5টাকে আমরা এভাবে বসিয়ে দিব। সো এতটুকু আশা করি বুঝতে পেরেছো। দেন যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে এইখানে লিগ্যান্ডগুলোকে আনতে হবে। সবসময় মনে রাখবে লিগ্যান্ড 2টা ইলেকট্রন নিয়ে এই ফাঁকা অরবিটালগুলো পূরণ করবে। কি বললাম? এই যে ফাঁকা অরবিটালগুলো রয়েছে, ফাঁকা অরবিটালগুলো লিগ্যান্ড 2টা করে ইলেকট্রন প্রত্যেকটা অরবিটালে দিয়ে পূরণ করবে। তো এখানে লিগ্যান্ড কয়টা আছে? 6টা আছে, রাইট? একটা লিগ্যান্ড একটা মুক্ত জোড় দেয়। 6টা লিগ্যান্ড কয়টা মুক্ত জোড় দিবে? 6টা মুক্ত জোড় দিবে, রাইট? তো এইখানে এই ফাঁকা অরবিটালে একটা লিগ্যান্ড আসলো, ওইটাতে আরেকটা আসবে, এই ফাঁকাতে আরেকটা আসবে, এই ফাঁকাতে, এই ফাঁকাতে এবং এই ফাঁকাতে লিগ্যান্ডগুলো প্রবেশ করবে। তো দেখো এখানে লিগ্যান্ড কয়টা ছিল? 6টা। তো 6টা লিগ্যান্ড 6টা ঘর কিন্তু বা 6টা অরবিটালে টোটাল 6টা মুক্তজোড় দিয়ে দিয়েছে। তো এভাবেই আসলে কেন্দ্রীয় ধাতব আয়নকে লিগ্যান্ডগুলো মুক্তজোড় দিয়ে থাকে। তো এগুলো লিখার পর আমরা আসলে সংকরায়নটা ব্যাখ্যা করতে পারবো। কিভাবে দেখো? তো এখন সংকরায়ন কি হয়েছে এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব? সংকরায়ন ব্যাখ্যা করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে লিগ্যান্ড কোন, কোন অরবিটালে ইলেকট্রন দিয়েছে সেগুলো আমাদের দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি লিগ্যান্ড ডি অরবিটালে, অর্থাৎ 2টা ডি অরবিটালে লিগ্যান্ড ইলেকট্রন দিয়েছে, একটা এস অরবিটালে লিগ্যান্ড ইলেকট্রন দিয়েছে এবং 3টা পি অরবিটালে লিগ্যান্ড ইলেকট্রন দিয়েছে। অর্থাৎ লিগ্যান্ড কোথায়, কোথায় ইলেকট্রন দিয়েছে? 2টা ডিতে, একটা এসে এবং 3টা পিতে। তাই তার সংকরায়ন হবে হচ্ছে D2sp3। কেন D2sp3? কারণ 2টা ডি অরবিটাল, একটা এস অরবিটাল এবং 3টা পি অরবিটালের লিগ্যান্ড ইলেকট্রন দিয়েছে। তাই তার সংকরায়ন হবে D2sp3। সো এটাই ছিল তার সংকরায়ন, অর্থাৎ জটিল যৌগের সংকরায়ন আমরা এভাবে বের করতে পারবো। তো কি করতে হবে জটিল যৌগের সংকরণ বের করতে? প্রথমেই হচ্ছে জটিল যৌগটাকে আয়নিত করে নিব। দেন হচ্ছে কেন্দ্রীয় ধাতব আয়নের জারণ মান নির্ণয় করব এবং ওই জারণ মানে তার ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখব যে হচ্ছে সেখানে সবল ক্ষেত্র লিগ্যান্ড আছে নাকি দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড আছে। যদি সবল ক্ষেত্র লিগ্যান্ড থাকে যোগলায়ন হবে, না থাকলে যোগলায়ন হবে না। দেন লিগ্যান্ডগুলো কোন, কোন অরবিটাল ইলেকট্রন দিয়েছে সেগুলো থেকে হিসাব করব আমরা সংকরায়ন। আশা করি এতটুকু ক্রিস্টাল ক্লিয়ার। তো এখন আমাদের বাকি কি আছে? আমরা সংকরায়ন পড়ে ফেলেছি। এখন আমাদের বাকি আছে তার গঠন, যোজনী, বন্ধন তত্ত্ব দিয়ে ব্যাখ্যা, রাইট? এখন গঠনটা কেমন? দেখো এখানে তার যে সন্নিবেশ সংখ্যা সেটা কত? 6 বা কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6।
তার মানে যুক্ত আছে কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে ৬ টা জিনিস, রাইট? তো আমরা কিভাবে যেন তার গঠন ব্যাখ্যা করতাম যে তার যৌগের গঠনটা এখানে হবে অষ্টকতলীয়। কেন? কারণ তার সন্নিবেশ সংখ্যা হচ্ছে ৬। সন্নিবেশ সংখ্যা ৬ হলে আমরা বলে এসেছিলাম যে তার গঠনটা হয় অষ্টকতলীয়। তো অষ্টকতলীয় গঠনটা কেমন ছিল? যে সেন্টারে থাকবে হচ্ছে কেন্দ্রীয় ধাতব পরমাণু যেটা হচ্ছে এক্ষেত্রে আয়রন এবং তার এইখানে যে এই গঠনটা সেটা কিন্তু ছিল অষ্টকতলীয়, রাইট? আর যেহেতু লিগ্যান্ড সায়ানাইড তাই আমরা সায়ানাইড দিয়ে দিয়েছি। সো এটাই ছিল আমাদের অষ্টকতলীয় গঠন। আর এদিকে খেয়াল করি এখানে তার চার্জ কত আছে? -3 না? এই -3টা দিতে হবে। আর অন্যদিকে দেখো এখানে 3K+ রয়েছে না? এটাও কিন্তু আমাদের এখানে এড করতে হবে। অর্থাৎ আয়নিত করার পর যে জিনিসগুলো পেয়েছো সবগুলোই হচ্ছে জটিল যৌগের গঠনে লিখতে হবে। সো আশা করি এই পুরো প্রসেসটি তোমরা বুঝতে পেরেছো। সো এরই মাধ্যমে আমাদের এই প্রবলেমটা সলভ করা শেষ। এভাবেই হচ্ছে এই কনসেপ্টগুলোর মাধ্যমেই হচ্ছে এই প্রশ্নের সমাধানটা করা যায়। দেখো আমরা সংকরায়নও লিখেছি প্লাস তার যে গঠনটা অষ্টকতলীয় গঠন সেটিও দেখিয়েছি। আর এই যে পুরো প্রসেসটি যে প্রক্রিয়া অবলম্বন করে আমরা এই প্রবলেমটা সমাধান করলাম তাকেই আসলে বলা হয় যোজনী বন্ধন তত্ত্ব। আমাদের এই প্রবলেমটা সমাধান করা শেষ। এবার চলো আরেকটা প্রবলেমে মুভ করি। এখানে প্রশ্নে একটা জটিল যৌগ রাখা আছে এবং বলা আছে এর সংকরায়ন ও গঠন যোজনী বন্ধন তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করো। তার মানে আমাদের আগের কোয়েশ্চেনটার মতোই হচ্ছে এই কোয়েশ্চেনটা, শুধুমাত্র এখানে লিগেন্ডটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং আয়নটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, তাই তো? তবে এই ক্ষেত্রে এক্সট্রা একটা কাজ করতে হবে না, সেটা হচ্ছে একটু খেয়াল করো। এখানে কিন্তু অলরেডি আমাদের আয়নিত অবস্থায় দেয়া আছে যেটা আগে ছিল না। তো এই ক্ষেত্রে আমাদের আয়নিত করতে হবে না। কি বোঝাতে চাচ্ছি একটু আগের স্লাইডে গেলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আগের স্লাইডে যখন আমরা ম্যাথ করেছিলাম একটু খেয়াল করো, তখন কি ছিল? এখানে একটা ক্যাটায়নিক পার্ট ছিল আর এখানে একটা অ্যানায়ন ছিল। দেন আমরা আয়নিত করে জিনিসটাকে আয়ন আকারে লিখেছিলাম, যাতে করে আমরা কেন্দ্রীয় ধাতব আয়নের জারণ মান নির্ণয় করতে পারি, রাইট? বাট এই ক্ষেত্রে আমাদের দেখো এই যে আয়নটা রয়েছে যেটা আমরা এর আগের বার বের করে এনেছিলাম আয়নিত করে, এখন কিন্তু আমাদের যে ম্যাথটা রয়েছে অর্থাৎ এখন আমরা যে ম্যাথটা করব সেখানে কিন্তু এই আয়নটা অলরেডি দেয়া রয়েছে। তাই আমাদের এই ক্ষেত্রে এক্সট্রা করে আগে আয়নিত করতে হবে না। তার মানে আগের ম্যাথের ওই যে আয়নিত করার স্টেপটা সেটা এই ক্ষেত্রে আমাদের লাগবে না। তো চলো স্টেপ বাই স্টেপ এই যে জটিল যৌগটি আছে তার সংকরায়ন এবং গঠন যোজনী বন্ধন তত্ত্ব দিয়ে আমরা ব্যাখ্যা করি। তো প্রথমে যেন কি করব? কেন্দ্রীয় ধাতব আয়নের জারণ মান নির্ণয় করব, রাইট? সো এখানে কেন্দ্রীয় ধাতব আয়ন কোনটা? অবশ্যই আয়রন। তো আয়রনের ধাতব আয়ন যেহেতু, সো আমি এখানে কি লিখব? যে আয়রনের জারণ মান Z। সো আয়রনের জারণ মান যদি Z হয় আমরা কিভাবে জারণ মান বের করতাম? দেখো Z প্লাস ফ্লোরিনের জন্য জারণ মান কত ছিল? -1। আমরা কিন্তু আগের ক্লাসেই দেখেছি এগুলো। তো এখানে -1 দিলাম। কয়টা ফ্লোরিন আছে? 6টা। তাই 6 দিয়ে গুণ করলাম ইকুয়ালস টু টোটাল চার্জ। টোটাল চার্জ কত? -4। সো এটি ক্যালকুলেট করলে তোমরা যে অ্যান্সারটি পাবে Z ইকুয়ালস টু +2। দেন যেটি করতে হয় ওই জারণ মানে কেন্দ্রীয় ধাতব আয়নের ইলেকট্রন বিন্যাস, রাইট? তো এখানে জারণ মান কত? Z ইকুয়াল টু +2। কার জারণ মান? আয়রনের জারণ মান। অর্থাৎ Fe2+ এর হচ্ছে এখানে আমার ইলেকট্রন বিন্যাস করতে হবে। আর Fe2+ ইলেকট্রন বিন্যাস করার আগে আয়রনেরটা করতে হবে, রাইট? সো আয়রনেরটা করে আয়রন 2+ এর হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস করলাম। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার কি আছে? 3D তে 6টা ইলেকট্রন, 4s এ 0টা ইলেকট্রন। আর কি বলেছিলাম? 4p তেও হচ্ছে কি করতে হবে? 4p টাও হচ্ছে জটিল যৌগের সংকরণের সময় আমাদের লিখে রাখতে হবে, রাইট? তো তারপরের কাজ কি? 3D, 4s এবং 4p কে নিচে অরবিটাল আকারে লিখে ফেলা, তাই তো? সো লিখে ফেললাম। দেখো এখানে কয়টা ইলেকট্রন আছে? 6টা। সো তারপরের কাজ কি? হুন্ডের নীতি অনুযায়ী অরবিটালগুলোতে ইলেকট্রন প্রবেশ করানো, তাই তো? সো এখানে যেহেতু হচ্ছে হুন্ডের নীতিতে আমরা 3D টা প্রবেশ করে ফেলেছি আর 4s এ তো ইলেকট্রন দিতে হবে না কারণ এখানে নেই। আর এখানে 4p তে হচ্ছে ইলেকট্রন নেই, তাই হচ্ছে আমরা দিলাম না, লিখে রাখলাম এভাবে। তো একটু খেয়াল করো তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে সবল ক্ষেত্র লিগ্যান্ড নাকি দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড? কোন লিগ্যান্ডটি আছে সেটা একটু দেখতে হবে। তো এখানে ফ্লোরাইড কি? হ্যালোজেন। এখানে কি অ্যান-ন্যাটাটি রয়েছে? যেহেতু অ্যান-ন্যাটাটি নেই তার মানে সে হচ্ছে দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড, রাইট? সো এখানে সে কি? সে হচ্ছে দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড। আর দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড কি করতে পারে না? যৌগলায়ন করতে পারে না, তাই তো? দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড কি করতে পারে না? আমরা দেখে এসেছিলাম যৌগলায়ন করতে পারে না, যেরকমটা আছে সেরকমটাই সে রেখে দেয়, তাই তো? সো ফ্লোরাইড যেহেতু এখানে দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড, সো এখানে কোনো ধরনের যৌগলায়ন হবে না। আশা করি বুঝতে পেরেছো। দেন এখানে দেখো ফ্লোরাইড কয়টা আছে? ফ্লোরাইড আছে এখানে 6টা, রাইট? তো এখানে ফ্লোরাইড যেহেতু 6টা আছে, এখানে লিগ্যান্ড কয়টা? 6টা। সো আমাকে মুক্তজোড় ইলেকট্রন দিতে হবে কয়টা? 6টা। বাট এখানে দেখো আমার খালি আছে কয়টা অরবিটাল? এখানে খালি আছে 4টা অরবিটাল। তো এখানে 4টা অরবিটালে 4টা ফ্লোরিন হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন দিতে পারবে। বাট ব্যাপার হচ্ছে বাকি 2টা ফ্লোরিন কি করবে? তাদেরও তো ইলেকট্রন দিতে হবে, রাইট? না হলে তো আমার এই যৌগ গঠন হবে না, তাই তো? বা জটিল আয়নটা গঠন হবে না। সো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে 4p তে যেহেতু কাজ হচ্ছে না, আমরা 4d কে হচ্ছে করে নিয়ে আসবো। দেখো 4s, 4p, তারপরের সিরিয়াল কার? 4t-র। তাই হচ্ছে আমরা 4d কে হচ্ছে আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবো। কেমন?
কেন এনেছি? কারণ এখানে অরবিটাল খালিই আছে ৪ টা অরবিটাল। তো আমার তো আরো ২ টা অরবিটাল লাগবে, রাইট? আমার তো আরো ২ টা অরবিটাল কেন লাগবে? যাতে করে আমি হচ্ছে এখানে কি দিতে পারি? মুক্তজোড় ইলেকট্রন দিতে পারি, রাইট? সো ওইখানেই হচ্ছে ফ্লোরিন মুক্তজোড় ইলেকট্রন ২ টা দিয়ে থাকে। দেখো ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা। এই যে ৬ টা হয়েছে এখন, রাইট? তো এই ক্ষেত্রে সংকরায়ন কি হবে? এই ক্ষেত্রে সংকরায়ন দেখো এখানে কি লেগেছে? এইখানে একটা s অরবিটাল লেগেছে, ৩ টা p অরবিটাল লেগেছে এবং d এর ২ টা অরবিটাল লেগেছে। তাই তো? তো এখানে সংকলন কি দাঁড়াবে? sp3d2 কেন? ওই যে একটা s অরবিটাল, ৩ টা p অরবিটাল এবং ২ টা d অরবিটাল। তাই তার সংকলন হচ্ছে sp3d2। দেন জটিল আয়নের গঠন, তাই তো? এখানেও দেখো তার সন্নিবেশ সংখ্যা কত? ৬, কারণ লিগ্যান্ড এখানে ৬ টা আছে। তো তার সন্নিবেশ সংখ্যা যদি ৬ হয়, গঠন কেমন হবে? অষ্টক স্তরীয়। অষ্টক স্তরীয় গঠন আমরা কিভাবে লিখতাম? মনে আছে যে অষ্টক স্তরীয় গঠন আমরা এভাবে লিখতাম, তাই তো? আর এখানে যেহেতু তার চার্জ ছিল -4, তাই -4 দিয়ে দিলাম। খুবই সিম্পল। তাহলে এই যে প্রবলেমটা আছে এটাও সলভ হয়ে গেছে। এবার চলো নেক্সট আরেকটা প্রবলেমে যাই। এখানেও প্রশ্নে একটা জটিল যৌগ দেয়া আছে এবং বলা হয়েছে সংকরায়ন এবং গঠন যোজনী বন্ধন তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে। তো চলো আগের যে কনসেপ্টটি রয়েছে সেই কনসেপ্ট দিয়ে হচ্ছে আমরা এই প্রবলেমটা করে ফেলি। প্রথম কাজ কি? কেন্দ্রীয় ধাতবায়নের জারণ মান নির্ণয় করা, তাই তো? এখানে কেন্দ্রীয় ধাতবায়ন যেন কোনটি? অলওয়েজ প্রথমটাই হচ্ছে আমাদের কেন্দ্রীয় ধাতব আয়ন স্কোয়ার ব্র্যাকেটের, তাই তো? এই যে স্কোয়ার ব্র্যাকেট এখানে একটা থাকবে, স্কোয়ার যে ব্র্যাকেটটা থাকবে তার প্রথম পার্টটাই কি আমাদের ধাতব আয়ন। তো এই যে ধাতব আয়ন রয়েছে বা কেন্দ্রীয় ধাতব আয়ন রয়েছে তার জারণ মানকে আমরা প্রথমে কি ধরতাম? Z ধরে নিতাম, তাই তো? তো Z প্লাস দেখো আর কার্বনিল CO যেটা ছিল তার জারণ মান কত ছিল? 0 ছিল, তাই তো? কয়টা রয়েছে? 4 টা, তাই 4 দিয়েছি। আর পুরো যে তার যে এখানে চার্জ, পুরো যৌগটার চার্জ কত আছে? 0, তাই হচ্ছে এখানে 0 বসিয়েছি। সো ক্যালকুলেট করলে এখানে আমাদের Z এর মান হবে 0, অর্থাৎ নিকেলের জারণ মান এক্ষেত্রে কত থাকছে? 0 থাকছে। অর্থাৎ এই ক্ষেত্রে নিকেলের জারণ মান যেহেতু 0, অর্থাৎ আমার শুধুমাত্র এলিমেন্টারি নিকেলের যে হচ্ছে ইলেকট্রন বিন্যাস রয়েছে সেটা করলেই হচ্ছে। এখানে আমার নিকেলের আর কোনো আয়নের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে না। তো দেখো এখানে আবার আগের মতো কি করে নিয়েছি? এখানে 3d, 4s এবং 4p লিখে নিয়েছি, তাই তো? সো এই যে অরবিটালগুলো রয়েছে এই অরবিটালগুলো আবার নিচে আমরা দেখাচ্ছি। তো এখানে দেখো 3d তে কয়টা ইলেকট্রন রয়েছে? 3d তে 8 টা ইলেকট্রন রয়েছে। সো হুন্ডের নীতি মেনে হচ্ছে প্রথমে আমরা কি করব? 8 টা ইলেকট্রন এখানে প্রবেশ করাবো। প্রথমে সিঙ্গেল করে একটা করে প্রবেশ করাবো। দেন হচ্ছে তাদের যোগলায়নটা করব হুন্ডের নীতি মেনে। আর এই ক্ষেত্রে কিন্তু দেখো যে 4s2 যেটা রয়েছে এখানে 4s2 কি রয়েছে? ইলেকট্রন ২ টা আছে, তাই না? সো এই ২ টা ইলেকট্রন এখানে দেখাতে হবে। এখানে আবার 4p তে ইলেকট্রন নেই, বাট 4s এ নরমাল ইলেকট্রন থাকতো না, বাট এখন আছে। দেন আমাদের কাজ কি? লিগ্যান্ড কি দেখা। দেখো কার্বনিল যেটা আছে বা CO যেটা আছে আগেই বলে এসেছিলাম এটা একটা এক্সেপশন। এটা কি ছিল? এটা ছিল হচ্ছে সবল ক্ষেত্র লিগ্যান্ড, তাই তো? তো এই ক্ষেত্রে সবল ক্ষেত্র লিগ্যান্ড হচ্ছে কার্বনিল এবং সে হচ্ছে যোগলায়ন ঘটাতে পারে, রাইট? তো যোগলায়ন যদি ঘটায় ব্যাপারটা যেন কেমন হবে? এখানে সবগুলো ইলেকট্রন কি হয়ে যাবে? জোড়ায় বসে যাবে, তাই তো? আর আমি বলেছিলাম এই যে যোগলায়নের সময় কি করতে হবে? সবগুলো ইলেকট্রনকে 3d তে লিখতে হবে জোড়া লাগিয়ে, তাই তো? দেখো এখানে কয়টা ইলেকট্রন আছে? ১ টা, ২ টা, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০ টা ইলেকট্রন আছে না? সো দেখো ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা, ১০ টা। দেখো এখানে s এর অরবিটালের যে হচ্ছে ইলেকট্রন রয়েছে তাকেও কিন্তু তোমাকে d তে ঢুকিয়ে ফেলতে হবে যদি স্পেস থাকে। কেমন? সো এটাই কিন্তু প্রথম ম্যাথটাতে বলেছিলাম আমি যে পরে আমাদের কাজে লাগবে। সো এই কাজটা এখন করলাম। তো এখানে দেখো আমার কার্বনিল কয়টা আছে বা লিগ্যান্ড কয়টা আছে? লিগ্যান্ড আমার এখানে ৪ টা আছে, তাই তো? এখানে আমার ৪ টা অরবিটাল অলরেডি খালি আছে। সো প্রত্যেকটা কার্বনিল ২ টা করে ইলেকট্রন নিয়ে হচ্ছে এই ৪ টা অরবিটালে চলে যাবে। কেমন? আর এখানে তাহলে দেখো সংকরণ কি হচ্ছে? এখানে দেখো কি অরবিটাল কাজে লেগেছে? s অরবিটাল ১ টা লেগেছে, p অরবিটাল ৩ টা লেগেছে। তার মানে এটা কি সংকরায়ন? এটা হচ্ছে sp3 সংকরায়ন। আর sp3 সংকরায়ন যদি হয় আমরা কিন্তু আগেই দেখে এসেছিলাম সন্নিবেশ নাম্বার যখন বা সন্নিবেশ সংখ্যা যখন ৪ তখন ২ ধরনের কেস হতে পারে গঠনে, তাই না? একটা হচ্ছে চতুস্তলিকীয় এবং অন্যটি হচ্ছে সমতলীয় বর্গাকার। একটি হচ্ছে চতুস্তলিকীয়, অন্যটি হচ্ছে সমতলীয় বর্গাকার। sp3 হলে কি হবে? চতুস্তলিকীয়। আর যদি sp2d হয় তখন হবে কি? সমতলীয় বর্গাকার। এখানে যেহেতু sp3 তার মানে এটা হচ্ছে চতুস্তলকীয় গঠন হবে। আর চতুস্তলকীয় গঠন দেখতে যেন কেমন ছিল? এরকম ছিল, তাই তো? এখানে কেন্দ্রীয় পরমাণু যেহেতু আমার নিকেল, আমি নিকেল লিখলাম আর লিগেন্ডগুলোকে আমি এই পাশে লিখে ফেললাম। তো এতে করে আমার যে চতুস্তলকীয় গঠনটা সেটা হয়ে যাবে। এভাবেই হচ্ছে এই ম্যাথটা আমাদের শেষ। এখন চলো নেক্সট ম্যাথে মুভ করি। এখানেও একটা জটিল যৌগ দেয়া আছে, তার সংকরায়ন এবং তার গঠন যোজনী বন্ধন তত্ত্ব দিয়ে বের করতে বলা হয়েছে। তো এখানেও সেম আগের মতো করি। কেন্দ্রীয় ধাতব আয়নের জারণ মান। এখানে কেন্দ্রীয় ধাতব আয়ন কোনটা? আয়রন, তাই তো? ধরে নিলাম Z, তাহলে কি হবে? Z প্লাস 0 ইন্টু 5 ইকুয়ালস টু 0, তাই তো? এখানেও Z এর মান 0 এসেছে বা কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত? 0 এসেছে। তার মানে আমার শুধু আয়রনটার করলেই হবে, কোনো একটা
আয়নের করতে হবে না, তাই তো? আর আয়রনের ইলেকট্রন বিন্যাস তো আমরা অনেকক্ষণ ধরে দেখে আসলাম, তাই তো? আর এই যে আয়রনটা আছে, এই আয়রনের কি করতে হবে? তার 3d 4s এবং 4p যে উপশক্তি স্তর রয়েছে সেগুলোকে আমরা অরবিটাল আকারে এভাবে দেখাতাম, তাই তো? তো এখানে আয়রনের ডিতে কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে। তো এই 6টা ইলেকট্রনকে আমরা হুন্ডের নীতি ইউজ করে আমরা হচ্ছে এভাবে প্রবেশ করাবো। আর 4s এ কয়টা আছে? 2টা। সো 2টা দেখাবো। আর এখানে দেখো এই যে কার্বনিল যেটা রয়েছে অর্থাৎ CO যেটা আছে সে কি সবল ক্ষেত্র লিগেন্ড, তাই যোগলায়ন হবে। তো যোগলায়নটা কিভাবে করবো? দেখো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা রয়েছে। এই যে 3d আর 4s এর যে ইলেকট্রনগুলো রয়েছে তাদেরকে কম্বাইনলি আমার কি করতে হবে? 3d তে লিখে ফেলতে হবে যোগলায়ন করে, তাই তো? এই যে 2টা ইলেকট্রন 4টা ইলেকট্রন 6টা ইলেকট্রন 8টা ইলেকট্রন। সো 8টা ইলেকট্রন এখানে আমি দিয়ে ফেলেছি। দেন আমার কাজ কি? দেন এখানে দেখো কয়টা লিগেন্ড ঢোকাতে হবে? 5টা। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা অরবিটাল আমার ফাঁকা আছে। সো এখানে 5টা অরবিটালে 5টা লিগেন্ড 2টা করে ইলেকট্রন নিয়ে ঢুকে যাবে এবং বন্ধন তৈরি করে ফেলবে। তো এখানে দেখো কি, কি অরবিটাল কাজে লেগেছে? এখানে 1টা d, 1টা s এবং 3টা p কাজে লেগেছে, তাই না? তাহলে সংকরায়ন কি হবে? সংকরায়ন হবে DsP3। আর এখানে একটু খেয়াল করো তার সন্নিবেশ সংখ্যা কত? 5। সন্নিবেশ সংখ্যা যখন 5 হয় আমরা কি জানি? তার গঠন যেটা আছে সেটা ত্রিভুজীয় দ্বিপিরামিডীয় হয়। আর ত্রিভুজীয় দ্বিপিরামিডীয় গঠন যেন কেমন ছিল? এরকম ছিল, তাই তো? সেন্টারে কি রাখবো? কেন্দ্রীয় ধাতব আয়ন, আর তার চারপাশে কি দিব? লিগেন্ডগুলো, তাই তো? এটাই ছিল ত্রিভুজীয় দ্বিপিরামিডীয় গঠন। সো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। সো এই যে প্রবলেমগুলো ছিল আমরা এখন পর্যন্ত 4টা প্রবলেম করলাম। সো এই 4টা প্রবলেমের মধ্যে আমাদের মোটামুটি সব টাইপ কাভার হয়ে গেছে। বাট এই 4টা প্রবলেমের বাইরেও আরেকটা প্রবলেম আছে যেটা বিখ্যাত একটা প্রবলেম। আসলে সেটা হচ্ছে আসলে একটা এক্সেপশন বলা যায়। এই যে এক্সেপশন বা বিখ্যাত যে প্রবলেমটা সেটা হচ্ছে আমরা এখন করব। সো এই যে প্রবলেমটা আছে তাকে একদম পুরো মার্ক করে রাখো, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা এর আগে বোর্ডে অনেকবার এসেছে। এই যে জটিল যৌগটা আছে এই জটিল যৌগের যে হচ্ছে সংকরায়ন এবং তার যে গঠনটা যোজনী বন্ধন তত্ত্ব দিয়ে বের করতে হয় এটা একটু এক্সেপশনাল, তাই হচ্ছে এটা আসলে পরীক্ষার হলে স্যাররা টার্গেট বেশি করে। সো এই প্রবলেমটা বা এই জটিল যৌগটা একটু সুন্দরভাবে তুলে রাখো খাতায় এবং দেখে রাখো যে এটা একটা এক্সেপশন। কেন এক্সেপশন এটা করার টাইমে আমরা বুঝে যাব। বাট আপাতত আমরা আগের যে পদ্ধতি মানে একটু আগে আমরা যেভাবে এতগুলো ম্যাথ করেছি প্রবলেম সলভ করেছি সেভাবেই হচ্ছে এই প্রবলেমটা এখন সলভ করার চেষ্টা করি। দেখো প্রথম কাজ কি ছিল? কেন্দ্রীয় ধাতব আয়নের জারণ মান নির্ণয় করা, তাই তো? সো এখানে প্রথমে ধরে নিলাম যে কপারের জারণ মান হচ্ছে Z। কপারের জারণ মান যেহেতু Z অর্থাৎ Z প্লাস এখানে দেখো অ্যামোনিয়া রয়েছে। অ্যামোনিয়া কি ছিল? তার জারণ মান 0 ছিল, তাই তো? তাই 0 বসাবো। কয়টা অ্যামোনিয়া আছে? 4টা, তাই 4 বসালাম। আর টোটাল চার্জ এখানে কত? পুরো যোগের উপর +2, তাই +2 বসালাম। তো এখানে হিসাব নিকাশ করলে এখানে Z এর যে মানটা আসবে সেটা হচ্ছে প্লাসের 2। দেন কাজ কি ছিল? ওই জারণ মানে কেন্দ্রীয় ধাতব পরমাণুর ইলেকট্রন বিন্যাস করা, তাই তো? অর্থাৎ কপার 2 প্লাসের এখানে ইলেকট্রন বিন্যাস করতে হবে। কপার 2 প্লাসের ইলেকট্রন বিন্যাস করতে গেলে আগে কপারের ইলেকট্রন বিন্যাস লিখতে হবে, তাই তো? কপার এর ইলেকট্রন বিন্যাস কিরকম আছে? এখানে 8 হবে না, এটা 9 হবে। আমরা তো জানি যে কপার 29 তার হচ্ছে পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন। তো এখানে 29 করলাম, এটা 28 লেখা ছিল, ভুল ছিল। তো তার ইলেকট্রন বিন্যাসটা আমরা এভাবে লিখতাম, তাই না? তো এই যে এখান থেকে যদি কপার 2 প্লাস লিখতে চাই, কপার 2 প্লাস ইলেকট্রন বিন্যাস কেমন হয়? কপার 2 প্লাসের এখানেও ভুল আছে, এটা 7 হবে। তো কপার 2 প্লাসের যে হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা এটা হচ্ছে এরকম আসে, তাই তো? তো দেন আমাদের কাজ কি ছিল? দেন আমাদের কাজ ছিল 3d 4s এবং 4p যে অরবিটাল উপশক্তি স্তর 3d 4s এবং 4p যে উপশক্তি স্তরগুলো রয়েছে তাদের অরবিটালগুলোকে আমরা লিখে ফেলতাম, তাই তো? তো এখানে লিখে ফেললাম। তো এখানে দেখো 3তে কয়টা ইলেকট্রন আছে? 9টা। সো 9টা ইলেকট্রন হচ্ছে আমরা নর্মালি আগে প্রবেশ করাবো। দেখো এখানে টোটাল 9টা ইলেকট্রন ডিতে প্রবেশ করানো হয়েছে। আর এখানে 4s ইলেকট্রন নেই তাই ঢোকালাম না। 4p তে ইলেকট্রন নেই তাই ঢোকালাম না। আর এদিকে দেখো অ্যামোনিয়া কি আমাদের? অ্যামোনিয়া হচ্ছে আমাদের সবল ক্ষেত্র লিগ্যান্ড। আর সবল ক্ষেত্র লিগ্যান্ড থাকলে কি যোগলায়ন হবে। বাট এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে যোগলায়ন হলেও যা না হলেও তা, কারণ অলরেডি এখানে সর্বোচ্চ যোগলায়ন অবস্থায় রয়েছে। এখানে তুমি আর কি যোগলায়ন করবে, তাই তো? এখানে অলরেডি যোগলায়ন অবস্থায় রয়েছে 3d9-এ, তাই হচ্ছে এখানে যোগলায়ন করলেও যা না করলেও একই জিনিস একই স্ট্রাকচার আসবে, তাই তো? তো তারপর যেটি করা লাগতো সেটি হচ্ছে এখানে যে দেখো এখানে 4টা লিগেন্ড আছে, অরবিটাল 4টা খালি আছে। সো 4টা হচ্ছে এখানে অ্যামোনিয়া এসে বসে যাবে বা লিগেন্ড বসে যাবে। বাট প্রবলেমটা হচ্ছে এতটুকু পর্যন্ত যতটুকু করেছি এটা আমাদের আগের নিয়ম, তাই না? বাট বলেছিলাম এই ম্যাথটা এক্সেপশন। কেন এক্সেপশন এখন বুঝবে। এখানে যেটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে এইখানে অ্যামোনিয়া যেটি আছে, অ্যামোনিয়া 4টা যে অ্যামোনিয়া আছে তারা কিন্তু s অরবিটালে গিয়েছে এবং p এর 3টা অরবিটালে গিয়েছে, রাইট?
বাট এই যে যৌগটা আছে, এই যে কপারের যে অ্যামোনিয়ার সাথে যে কমপ্লেক্সটা বা জটিল যৌগটা আছে, আমি কিন্তু আগেই বলেছি এটা মার্ক করে দেখে রাখো। এই যে জটিল যৌগটা আছে তাতে একটা এক্সেপশনাল কেস হয়। এক্সেপশনাল কেসটা কি? এই যে এইখানে 3D এর মধ্যে যে একটা সিঙ্গেল ইলেকট্রন দেখতে পাচ্ছ, সে আসলে 3D থেকে জাম্প করে সে হচ্ছে 4p এর যেকোনো একটা অরবিটালে চলে যায়। আমি ব্যাপারটা আবার বলছি, দেখো এখানে কি হয়েছে? এখানে যেটা হয় এই যৌগতে 3D এর একটা ইলেকট্রন জাম্প করে 4p এর যেকোনো একটা অরবিটালে চলে যাবে। সো এই ক্ষেত্রে আমি এই অরবিটালটাকে দেখাচ্ছি। এখানে কি হয়েছে? এই যে 3D এর একটা ইলেকট্রন জাম্প করে 4p এর একটা অরবিটালে চলে গেছে এবং এই যে অ্যামোনিয়াটা আছে, অ্যামোনিয়াটা তখন আর 4p তে না ঢুকে সে দেখা যায় 3D তে যেকোনো একটা অরবিটালে গিয়ে বসে যায়। অর্থাৎ যে অরবিটালটা ফাঁকা পাবে সেখানে বসে যায়। অর্থাৎ এই ক্ষেত্রে এই অরবিটালে বসে গেছে। তো এই এক্সেপশনাল কেসটাই আসলে এখানে হয়। তো এটা একটু মাথায় রাখবে, আর এই এক্সেপশনটাই তোমাদের পরীক্ষাতে বেশি দেওয়া হয়ে থাকে। তো এখানে সংকরণ কিভাবে বের করব? দেখো কোন অরবিটালে লিগ্যান্ড ইলেকট্রন দিয়েছে। তো লিগ্যান্ডে এখানে একটা ডি অরবিটাল ইলেকট্রন দিয়েছে, একটা এস অরবিটাল ইলেকট্রন দিয়েছে, একটা পি অরবিটালে দুইটা পি অরবিটালে ইলেকট্রন দিয়েছে। অর্থাৎ এখানে একটা ডি অরবিটাল, একটা এস অরবিটাল আর দুইটা পি অরবিটালে লিগ্যান্ড ইলেকট্রন দিয়েছে বা সংকরণে অংশগ্রহণ করেছে। সো আমাদের সংকরণ কি হবে? সংকরণ হবে DsP2। কেন? কারণ এখানে একটা ডি অরবিটাল, একটা এস অরবিটাল আর দুইটা পি অরবিটাল সংকরণে অংশগ্রহণ করেছে বা লিগ্যান্ড ইলেকট্রন দিয়েছে অরবিটালগুলোতে, তাই তার সংকরণ DsP2। তো এখন আমরা কি বলতে পারছি? তার সংকরণটা কি? তার সংকরণটা হচ্ছে DsP2। সো সংকরণের পার্ট আমাদের শেষ। এখন কথা হচ্ছে যৌগের যে গঠন আছে সে গঠনটা আমরা কিভাবে লিখব। সো একটু খেয়াল করে, এখানে আমরা কিন্তু আগেই দেখে এসেছিলাম যে যদি তার সন্নিবেশ সংখ্যা 4 হয়, অর্থাৎ কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে 4টা যদি হচ্ছে লিগ্যান্ড যুক্ত থাকে, তখন তার গঠনটা হয় হচ্ছে চতুস্তলকীয় বা হয় হচ্ছে সমতলীয় বর্গাকার। সো সমতলীয় বর্গাকার কখন হবে? যখন DsP2 অথবা sp2d হচ্ছে তার সংকরণ থাকবে। আর অন্যদিকে চতুস্তলকীয় কখন হতো? sp3 হলে। সো এই ক্ষেত্রে যেহেতু আমরা সংকরণ পাচ্ছি DsP2, সো আমাদের যৌগের গঠন কি হবে? সমতলীয় বর্গাকার। আর সমতলীয় বর্গাকার গঠনটা দেখতে কেমন ছিল? এরকম ছিল, রাইট? কি করতাম? কেন্দ্রীয় ধাতব আয়ন লিখতাম আর সাইডে হচ্ছে তাদের যে হচ্ছে লিগেন্ডগুলো ছিল সেগুলো লিখে দিব। আর অন্যদিকে দেখো এখানে কি তার চার্জ হচ্ছে 2, ওই 2টাকে আমরা এখানে লিখব। সো এভাবেই হচ্ছে আমরা সব ধরনের প্রবলেম করে ফেলতে পারি। তো এটাই ছিল হচ্ছে এই যে কপারের যে যৌগটা আছে বা যে জটিল যৌগটা আছে অ্যামোনিয়ার সাথে, তার সংকরণ এবং তার গঠন যোজনী বন্ধন তত্ত্ব দিয়ে ব্যাখ্যা। সো এরই মাধ্যমে হচ্ছে আমাদের যে জটিল যৌগের সংকরায়ন সম্পর্কিত যে টপিকটা ছিল সেটা পুরোটাই কাভার হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছ। আর যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।